যে তবু ভালো যে প্রথম পৃষ্ঠার ভিতরে আছে, আমি একবার রিডিং করে নিই। ফার্মি সারফেস চ্যাপ্টারটা আমরা পড়ছি। ডি হাসবান্ডলফেন এফেক্ট নামে একটা এফেক্ট আমরা আজকে পড়তে যাচ্ছি। এটাকে সংক্ষেপে ডিএইচভিএ বলা হয়। এটা হলো ম্যাগনেটিক মোমেন্টের অসিলেশন যখন ফাংশন অফ, এটা যখন ম্যাগনেটিক ফিল্ড, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করি তখন ম্যাগনেটিক মোমেন্টটা অসিলেট করতে থাকবে। এই জিনিসটা ব্যবহার করে আমরা আসলে ফার্মি সারফেসের একটা ধারণা, সেটার স্ট্রাকচারটা কেমন তার ধারণাটা আমরা পেতে পারি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ওকে। এখন এটা কখন দেখা যায়? এটা হলো সাধারণত এটা দেখা যায় হলো the effect is observed কতগুলি কন্ডিশন আছে। কন্ডিশন হলো একটা at low temperature, এটা খুব যখন টেম্পারেচার কম তখন এটা দেখা যায়, and in strong magnetic field, একটু আমি একটু রেকর্ডিংটা একটু পজ করব একটু। তো এটা যখন ম্যাগনেটিক ফিল্ডে খুব স্ট্রং এবং টেম্পারেচার খুব লো তখন আমরা ডিএইচএবে এফেক্টটা আমরা দেখতে পাই, ঠিক আছে? তো আমরা এই ডিএইচএবে এফেক্টটা আমরা কিন্তু অনেক ভাবে আমরা এটা বের করতে পারি। প্রথমত আমরা যেভাবে বের করতে পারি তার নাম, তাকে আমরা বলি যে অনসাগার রিলেশন দিয়ে আমরা এটা বের করতে পারি। সো এটা ওকে সরি, এটা চলে গেল। আচ্ছা, আমরা প্রথমে যেটা দিয়ে বের করব সেটাকে আমরা বলি, প্রথমে আমরা বলি যে ডিরাইভেশন অফ দ্য ডিএইচভিএ এফেক্ট। এটা তিন ভাবে আমরা বের করতে পারি। ডিরাইভেশন অফ ডিএইচভিএ এফেক্ট, প্রথমে আমরা যে পদ্ধতিটা বের করব সেটাকে আমরা বলবো দিস ইজ কল্ড দ্য ইউজ অফ Onsager রিলেশন। এটা ব্যবহার করে আমরা ডিএইচভিএ বের করতে পারি। চলো আমরা এটা কিভাবে করে এটা একটু দেখি। আচ্ছা, in DHBA we require the area of orbit in k space। তোমাদের আগের ক্লাসের কথা মনে আছে কিনা জানি না, সেখানে আমরা কে স্পেস এবং আর স্পেসের ভিতর রিলেশনগুলি, কিছু রিলেশন বাইর করছিলাম। তো আমরা ওখানে কি করছিলাম যে we defined SN R as area of orbit in real space R, আর ডিফাইন করছিলাম SN K, এটা হলো এরিয়া অফ অরবিট ইন কে স্পেস। এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করতে পারি এবং তাদের মধ্যে রিলেশনটা আমরা বের করছিলাম। তাদের মধ্যে রিলেশনটা কি? তাদের মধ্যে রিলেশন ছিল এরকম, SNR equal to CH cut EB whole square SNK। এটা হলো তাদের মধ্যে রিলেশন। সেটাকে আমরা লিখলাম, এই টার্মটাকে CH cut by EB এটাকে আমরা বলি হলো L স্কয়ার। তার মানে এটা হয়ে যাবে L টু দ্য পাওয়ার SNK। তোমরা যদি আগে ক্লাসে যাও তুমি ওখানে দেখতে পাবা L স্কয়ার দিয়ে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আসলে লেন্থের। যদি লেন্থের রিলেশন L স্কয়ার দিয়ে সম্পর্কিত হয় তাহলে এরিয়া রিলেশন হবে L4 দিয়ে, তারা একে অন্যের সাথে তাদের সম্পর্ক থাকবে। এবং আরেকটা রিলেশন আমরা পড়ছিলাম যে
এই ধরনের এন্ড এই রিলেশনটাও আমরা দেখেছিলাম এস এন কে ইকুয়াল টু n প্লাস গামা 2 pi e divided by h cut c and magnetic field b এরকম একটা রিলেশনে পড়েছিলাম যেখানে n হলো একটা ইন্টিজার গামা হলো ফর ইলেকট্রন ইট ইজ হাফ সো এই রিলেশন এবং এই দুটো রিলেশন আমরা ব্যবহার করেই অনসগারের মাধ্যমে আমরা DHBA এফেক্টটা বের করব সো আমরা নেক্সট পেজে যাই এটা প্রয়োজন হলে এই পৃষ্ঠাটা আবার হাতের কাছে নিয়ে আসব এখন ইন দ্য ফার্মি সারফেস এক্সপেরিমেন্ট কি ঘটে একটু দেখি ইন দ্য দেখি দেখা যায় কিনা হ্যাঁ ইন দ্য ফার্মি সারফেস experiment ওই মেবি আমরা আসলে ইনক্রিমেন্ট বি এর প্রতি ইন্টারেস্টেড আছি দেখুন কিভাবে একটা একটু আমি লেখার সাথে সাথে বলে যাচ্ছি উই মে বি interested in the increment del b যে ইনক্রিমেন্ট del b মানে হলো গিয়ে আমার ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা বাড়াচ্ছি আমরা বাড়াবো এমন ভাবে বাড়াবো যেন আমি যদি আগের ইকুয়েশনটা দেখি দেখো এটা কিন্তু একটা এরিয়া ইন কে স্পেসের একটা এরিয়া যেটাকে আমি এসএন কে বলতেছি এন এর মানের সাথে সাথে এরিয়ার মানটা চেঞ্জ হয়ে যায় তো আমি যদি এমন ভাবে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়াই যে দুটো এরিয়া সমান হয় সেইভাবে আমার ক্যালকুলেশনটা বের করতে হবে আমি লিখে তারপর আবার ব্যাখ্যা করছি increment del b for which two successive orbits n plus 1 may have the same area in the K space of the Fermi surface. ম্যাথমেটিক্যালি এটা ব্যাপারটা এরকম আচ্ছা আমরা ধরে নিই যে সাপোজ SK is the Fermi surface in the K space yes in the K space মানে momentum space তাই না এটা আরেকটা নাম হলো momentum space তাহলে আমরা কি পাবো then we have SNK minus equal to SN plus 1K আমরা বলছি এমন ভাবে আমি এখন ম্যাগনেটিক ফিল্ডটা বাড়াবো যেন SNK এবং SN plus 1K দুটো সমান হয় এটা দুটো মিলে দুটোকে আমি বলতেছি যে they both are equal to SK Fermi surface of in the momentum space এখন আমি এটাকে এই যে টার্মটা আমি লিখছিলাম এই যেখানে এই টার্মটা দিয়ে আমি কন্টিনিউ করি n এর জায়গায় আমি মান বসাবো বিভিন্ন রকম তাহলে এটা হবে n প্লাস গামা কারণ আমার সূত্র ছিল n প্লাস গামা 2s pi e
এইচ কাট সি, এটা হলো গিয়ে প্রথম টার্মটা, এইখানে আমি লিখবো বিএন, দিস ইজ ইকুয়াল টু, এরপর টার্মে হবে এন এর জায়গায় আমার এন প্লাস ওয়ান বসাইতে হবে, প্লাস গামা ইন্টু টুয়াইস পাই ই এইচ কাট সি, এখানে আমার বি এর পরে লিখতে হবে বি এন প্লাস ওয়ান অফ কে ইকুয়াল টু এস কে। ঠিক আছে, তারপরে তারপরে আমি এই রকম ভাবে লিখতে পারি কিনা দেখো। তাহলে যেহেতু আমার এরিয়া সবগুলি সমান, এই এস কে মানে এই এই তিনটা এরিয়াই সমান, এটাও এরিয়ার এক্সপ্রেশন, এটাও এরিয়ার এক্সপ্রেশন, এটা এরিয়ার এক্সপ্রেশন, তিনটাই সমান, কাজে আমি এদেরকে এইভাবে লিখতে পারি কিনা দেখো। এস কে should be equal to bn divided by n plus gamma twice pi e by h cat c। আমি এটা আর এটা থার্ড টার্মটা ব্যবহার করলাম। এখন যদি আমি এটা আর এটা ব্যবহার করি তাহলে আমি লিখতে পারি এস কে divided by b n plus 1 equal to n plus 1 plus gamma twice pi e by h cat c, h cat c। সো আমি দুইটা টার্ম পেয়ে গেলাম। এখন তাহলে আমি কি এটা বের করতে পারি কিনা দেখো। আমি যদি এটা বের করি, এস কে কে কমন নিয়ে এটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে আমি লিখবো 1 ওভার bn মাইনাস 1 ওভার bn প্লাস 1, আর এটা থেকে যদি এটা বিয়োগ করি n প্লাস গামার টার্মটা বাদ যাবে, শুধু 1 টার্মটা থাকবে, শুধু থাকবে টুয়াইস পাই ই বাই এইচ ক্যাট সি, শুধু এই টার্মটা থাকবে। জাস্ট আমি এই টার্ম থেকে এই টার্ম থেকে এই টার্ম বিয়োগ করলাম, দ্যাটস এই রেজাল্টটাই পাবো। আচ্ছা, তারপরে আমরা এটাকে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু, এটাকে আমি লিখতে পারি দিস ইজ মাই নাথিং বাট মাই increment of 1 over b, this is equal to twice pi e h cat c into sk. So this is actually d has been fn, this is equal to 1 over f, ধরে নেই এটা 1 over f, তাহলে f কে বলা হয় dhba frequency, so f is called dhba frequency which is related to the area of the Fermi surface. So তাহলে f equal to আমি বলতে পারি f equal to h cat c twice pi e of s of k। ঠিক আছে, দিস ইজ ওয়ান এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের অঙ্ক হয়তো অনেক সময় অঙ্ক থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে আমরা বলতে পারি দিস ইজ মাই এক্সপ্রেশন ফর দ্য ডি হ্যাজ বিন আলফান এফেক্টেড। এটা তাহলে আমি কোন মেথডে বের করলাম, এটা আমি বের করলাম প্রথমে আমি অনসোগার মেথডে বের করলাম। এখন আমি আরেকটা মেথডে বের করব, এটাকে বলা হয় ল্যান্ডাউ লেভেল। ল্যান্ডাউ লেভেলের মাধ্যমে আমি এখন বের করব, সেটা শুরু করি আমি। আমাদের আরো দুইটা মডেলে এটা বের করতে হবে, আরো দুইটা মেথড আছে। সো দিস ইজ দ্য এন্ড। এখানে আমার এই সূত্রটা কখনো কখনো কাজে লাগে যখন আমি একটা ডি হাসব্যান্ড আলপেন এফেক্টের ফ্রিকোয়েন্সি বের করতে হয়, তখন এই সূত্রটা আমরা কখনো কখনো ব্যবহার করি। এটা আমরা একটা এক্সাম্পল দেখে নিব। আচ্ছা, তো আমি প্রসিড করি। তা আমি এরপরে আমরা যেটা বের করব সেটা হলো ল্যান্ডাউ লেভেলের মাধ্যমে। ল্যান্ডাউ লেভেলের ডেফিনেশনটা তোমাদের আসলে একটু জানা দরকার। সেটা হলো যে যখন আমাদের একটা সিস্টেম একটা হাই ম্যাগনেটিক ফিল্ডে থাকে, তখন এনার্জি লেভেলে স্প্লিটিং হয়। এই স্প্লিটিং গুলি, এই এনার্জি লেভেল গুলিকে এক একটা ল্যান্ডাউ লেভেল বলা হয়। তো আমরা এখন ডিএইচবিএ এফেক্টটা বের করব ইউজিং ল্যান্ডাউ লেভেল।
ইউজ অফ ল্যান্ডাউ লেভেল, এটা আমি বের করব। এখন আমি let us start doing it. এটা তো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, একটু ল্যাঙ্গুয়েজ গুলি লিখে লিখে যেতে হবে, না হয় তোমাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা আমি ল্যাঙ্গুয়েজ গুলি লিখতে লিখতে যাই, তোমরা ইয়া করো। আচ্ছা আমরা এর আগে কি পড়ছিলাম, এই জিনিসটা পড়ছিলাম, the area of single orbit in k space, এটা হলো 2s pi by l হোল স্কয়ার। ঠিক আছে, এটা হলো কি আমরা এর আগে দেখছিলাম, যখন আমরা আগের দিন ক্লাসটা করছিলাম, তখন আমরা এই যে কোন একটা সিঙ্গেল অরবিটে কে স্পেসে কতটুকু জায়গা দখল করে খেয়াল রাখতে হবে। এটা কিসে, in a two dimensional square lattice system. Lattice system of length l. Just a minute, ইন্টারাপশনের জন্য। তো এখন যতগুলি ফ্রি ইলেকট্রন আছে একটা সিম্পল ম্যাগনেটিক সিঙ্গেল ম্যাগনেটিক লেভেলে, সেটা হলো এইভাবে আমরা বের করতে পারি। নাম্বার অফ ফ্রি ইলেকট্রন orbitals that participates in a single magnetic level is এরকম d, এটাকে আমি d দিয়ে প্রকাশ করব, যে কতগুলি ফ্রি ইলেকট্রন অরবিটাল কতগুলি আছে যেটা একটা সিঙ্গেল ম্যাগনেটিক লেভেলে থাকতে পারে। দিস ইজ ইকুয়াল টু টুয়াইস পাই EB by h cat c into l by 2 pi হোল স্কয়ার। এটা অনেকটা ঐকিক নিয়মের মতো করে এটা বের করা হয়েছে, যে মানে একটা সিঙ্গেল লেভেলে যদি 2 pi l স্কয়ার জায়গা দখল করে, তাহলে এই সংখ্যক সিঙ্গেল অরবিটাল কতটুকু জায়গা দখল করবে, এরকম একটা সূত্রের মধ্যে করা হয়েছে। এইটাকে রো বি দিয়ে অনেক সময় প্রকাশ করে। তাহলে রো এর মান কত হয়, আর বি তো আমি জানি, বি হলো ম্যাগনেটিক ফিল্ড, হয় আর রো ইকুয়াল টু এল স্কয়ার, এটা জাস্ট ইকুয়েশন থেকে বের করছে, টুয়াইস পাই h cat c, a rho is called a certain Landau level. এখন দেখো ইকুয়েশনটা কি বলতেছে, d is equal to rho b, তার মানে d হলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, কতগুলি একটা কোন একটা নির্দিষ্ট ম্যাগনেটিক লেভেলে থাকতে পারে। এখন আমি যদি ম্যাগনেটিক ফিল্ড বাড়াই, b যদি বাড়াই, তার মানে হলো d এর সংখ্যা বেড়ে যাবে, কারণ রো ইজ এ কনস্ট্যান্ট। রো এর ভিতরে এমন কিছু নাই, যদি লেন্থটা সমান থাকে তাহলে দিস ইজ এ কনস্ট্যান্ট। এখন আমি b যদি বাড়াই, তার মানে তখনই কোন একটা নির্দিষ্ট ল্যান্ডাউ লেভেলে ইলেকট্রনের সংখ্যা বাড়তে পারবে, তো অরবিটালের সংখ্যা বাড়তে পারবে, কারণ যতই আমি ম্যাগনেটিক ফিল্ড বাড়াবো তত বেশি ইলেকট্রন সেখানে অ্যাকোমোডেট করতে পারবে, তার মানে ডিজেনারেসি বেড়ে যাবে সেখানে। এইটার অর্থ হলো এটা। তাহলে আমরা একটু এটার ভাষাটা লিখি, the dependency
of Fermi level on B is noticeable. তার মানে আমরা যে ফার্মি লেভেলটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তার বি এর উপর সে কিভাবে এফেক্ট করে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। যে কোনো একটা অ্যান ইলেকট্রন সিস্টেমে ফর এ অ্যান ইলেকট্রন সিস্টেম, যে কোনো যদি অ্যান ইলেকট্রন আমি সিস্টেম একটা নিই, at absolute zero টেম্পারেচারটা একটু বলে দিতে হবে, কারণ আমাদের ল্যান্ডাউ লেভেলটা কাজ করে লো টেম্পারেচারে, 0 টেম্পারেচার। আমরা পাবো যে the Landau levels are entirely filled up to a magnetic quantum number identified as n, where n is a positive integer. যখন এটা সরি লেখাতে দেখা যাচ্ছে না, তোমরা বলবা তো পজিটিভ ইন্টিজার। আমরা যখন একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা বলতেছি n, এটা আসলে কোন ধরনের কোয়ান্টাম নাম্বার? এটা হলো কি আসলে স্পিন কোয়ান্টাম নাম্বার, কিন্তু আমি s দিয়ে প্রকাশ করতে পারছি না, কারণ s দিয়ে প্রকাশ করলে তুমি দেখবা যে ওখানে একটা আবার একটা s আছে, এই দুইটা s কোইনসাইড করে যায়, তখন আবার বুঝে যায় না যে কোন s কার জন্য, যার জন্য আমি এখানে n দিয়ে এটা প্রকাশ করছি। এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, লেট আস মুভ ফরওয়ার্ড। তাহলে আমরা কি করব যে আমাদের ল্যান্ডাউ লেভেলগুলি, ইলেকট্রনগুলি আসলে ল্যান্ডাউ লেভেলকে ফিল করবে n পর্যন্ত, ঠিক আছে। তারপরে আমার আরেকটা লেভেল থাকবে n+1 orbital at the next higher level n+1 will be partially filled, ঠিক আছে। তারপরে লেভেলটা হবে পার্শিয়ালি ফিল্ড, পুরোটা ফিল্ড ভরা থাকবে না, কিছু কিছু খালি থাকবে। এটা কেন থাকবে? ফিল্ড টু দ্য এক্সটেন্ট, একটু ভাষাটা একটু ইয়া করে দিই, টু দ্য এক্সটেন্ট, এখানে ফুল স্টপ কমা কিছু হবে না, টু দ্য এক্সটেন্ট needed to accommodate the electrons. আমার ইলেকট্রনগুলিকে অ্যাকোমোডেট করার জন্য যতটুকু দরকার ঠিক অতটুকু পর্যন্ত এটা ফিল হবে, বাকিটা ফিল হবে না। এখন এই অবস্থায় আমাদের ফার্মি সারফেসটা কোথায় থাকবে? আমাদের ফার্মি লেভেল levels will lie in the Landau level
L capital হবে Landau level n+1 এই অবস্থায় আমাদের ফার্মি লেভেলটা আমরা পাবো n+1 অবস্থানে। এখন আমি যদি ম্যাগনেটিক ফিল্ডটা ইনক্রিজ করি, এই যে ইকুয়েশন এটা থেকে আমরা বুঝতে পারি যে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড এখানে ইনক্রিজ করি তাহলে কি হবে, ইলেকট্রনগুলি প্রতিটা লেভেল ল্যান্ডাওয়ের প্রতিটা লেভেল মোর এন্ড মোর ইলেকট্রন অ্যাবজর্ব করতে পারবে, নিতে পারবে। তাহলে আমি কি করব, আমি এই ম্যাগনেটিক ফিল্ডে বাড়াতে থাকবো যেন ইলেকট্রনগুলি যে n+1 লেভেলের যে ইলেকট্রনগুলি আছে সব আস্তে আস্তে সে নিচের লেভেলে চলে আসবে, এমন ভাবে চলে আসবে কোন একটা ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড থাকবে যে ম্যাগনেটিক ফিল্ডে এই সবগুলি n+1 এর ইলেকট্রনগুলি n ইলেকট্রনকে ফুললি ফিল করে দিবে। ঠিক আছে, এই অবস্থায় আমরা ক্যালকুলেশনটা আমাদের করতে সুবিধা হবে। সো আমি একটু ভাষাটা একটু আবার পরের পৃষ্ঠাটায় লিখি। If magnetic field B is increased, B যদি বাড়ানো হয় তাহলে কি হবে, there are more degeneracy there are more degeneracy in a certain level, which implies that the electrons of n+1 level move to the lower level. Have that you understand it? আমি যতই ম্যাগনেটিক ফিল্ড বাড়াবো ততই লোয়ার লেভেলগুলির ডিজেনারেসি বাড়বে এবং উপরের যদি যখন ডিজেনারেসি বাড়ে তাহলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে, উপরের লেভেল থেকে ইলেকট্রনগুলি সেই লেভেলে চলে আসবে। আচ্ছা বিকজ লিখে দিই তাহলে তো বুঝতেই পারবা। বিকজ আমি নিজে কিছু নোট করছি এটা, যার জন্য এটা ভাষাটা হয়তো তুমি অন্য কোনো বইয়ে নাও পেতে পারো। বিকজ ইট দেন have more capacity to occupy electrons. ওকে, এখন আমি ধরো একটা ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের কথা চিন্তা করি। নাও at a certain critical magnetic field এমন একটা ম্যাগনেটিক ফিল্ড দিলাম যে ম্যাগনেটিক ফিল্ডে all the electrons of n+1 level transmit to n level, এমন ভাবে আসলো n level such that
the n level is completely filled and n plus 1 level is completely empty. ঠিক আছে, এমন ভাবে আসলো যে n plus 1 লেভেলটা পুরাটাই খালি হয়ে গেল, n লেভেলটা পুরোটাই ভরে গেল. In this case we can write n row b equal to capital N. Capital N কি জিনিস? Capital N হলো total electron of the system. ঠিক আছে, আমি তাহলে আগে শুধু লিখছিলাম রো বি, ডি ইকুয়াল টু রো বি। আগে আমাদের এখানে লেখা ছিল ডি ইকুয়াল টু রো বি, এটাকে ডিজেনারেসি ইন এ সার্টেন লেভেল। ঠিক আছে, এখন আমি প্রতিটা যতগুলি লেভেল আছে সবগুলি লেভেলের একটা সাম করছি। ঠিক আছে, এখন তাহলে আমার ইকুয়েশনটা হলো এভাবে, এন রো বি যতগুলি লেভেল আছে প্রতিটা লেভেলের যত ডিজেনারেসি সব মিলে আমার টোটাল ইলেকট্রনের সংখ্যা হবে। সো এখন আমি ক্যালকুলেশনটা সহজে করতে পারবো। এখন in this case we also find that the nth Landau level is now just below the Fermi level. Fermi level ঠিক কাছাকাছি থাকবে বলতে গেলে। So we can write therefore n rho b can be written as L square twice pi square into sk. এটা হলো আমরা আগে এটা বের করছিলাম যে এটা টোটাল নাম্বার অফ ইলেকট্রন এতটুকু জায়গা অকুপাই করে। তার মানে sk টা কি? sk হলো 2d extremum cross section of the Fermi surface. Normal to b. ঠিক আছে, b এর সাথে নরমাল হবে। তাহলে আমরা কি পাবো? এই রো এর মান যদি আমি বসাই তাহলে পাবো n e by c h cut b equal to 1 by 2 pi sk. আসলে আমি এখানে রো এর মান বসার l স্কয়ারটাকে কেটে দিছি, 2 পাই কে কেটে দিছি, কেটে দিয়ে এরকম ইকুয়েশন পাওয়া যায়। তার মানে এখন আমি লিখতে পারি, এটাকে আমি একটু এইভাবে লিখি, 1 over b equal to হবে n twice pi e by h cut c sk, এইভাবে আমি লিখতে পারি। ঠিক আছে, এখন এটাকে আমি এখন এইভাবে লিখতে পারি, কারণ এখন n এর মানের উপর ডিপেন্ড করবে। 1 over bn equal to n twice pi h cat c s of k তাহলে আমি 1 over bn plus 1 ও বের করতে পারি। This is equal to n plus 1 twice pi h cat c s of k,
এইভাবে লিখলাম। তার মানে আমি এটা লিখতে পারি 1/bn plus 1 minus 1/bn equal to আমি পাবো twice pi e h cut c of sk, যেটাকে সংক্ষেপে লেখা যায় এরকম 1/b of del equal to twice pi e by h cut c sk। এইটাকেই বলা হয় ডি হাসব্যান্ড-আলফভেন এফেক্টের ফান্ডামেন্টাল ইকুয়েশন। তার মানে আমরা প্রথমে আমরা যেটা বের করছিলাম সেটা ছিল অনসগার ইকুয়েশনের মাধ্যমে ডি হাসব্যান্ড-আলফভেন এফেক্ট বের করা। এটা হলো তোমার ল্যান্ডাউ এনার্জি লেভেলের মাধ্যমে ডি হাসব্যান্ড এফেক্ট বের করা। এখন আমার থার্ড এন্ড লাস্ট আরেকভাবে বের করা যায়, সেটা বের করে আজকে আমরা ক্লাসটা শেষ করব। ঠিক আছে, সো আশা করি তোমরা যদি বুঝতে না পারো, আমি আমার হ্যাঁ একটা নিজের লেখার নোট আছে, সেখানে এইটা আছে কিন্তু পরেরটা নাই, কাজে আমি যতটুকু আছে সেটা পড়াবো, কারণ পুরোটা আমার এখন টাইপ করার সময় পাচ্ছি। তো আমি এই জিনিসটা আমার টাইপ করা আছে, এটা আমি তোমাদেরকে লিখে লেখাটা পাঠিয়ে দেব। সো লেট আস মুভ টু দ্য থার্ড পার্ট, ডি হাসব্যান্ড-আলফভেন ফ্রিকোয়েন্সি বা এনার্জি। এটা আরেকটা উপায় বের করা যায়, দিস ইজ কল্ড by using cyclotron resonance frequency। ঠিক আছে, this is the last method যেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা হলো DHBA using cyclotron frequency। এরপর এটা যদি মার্ক অনেক বেশি থাকে তাহলে তোমার সাইক্লোট্রন কিভাবে ফ্রিকোয়েন্সি আসলো সেগুলি দিয়ে শুরু করতে হবে, সেটা আমি আগের কোন একটা ক্লাসে পড়াইছি, তোমাদের সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রনকে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় তখন সে একটা সার্কেলে ঘুরতে থাকে। এই সার্কেলটাকে আমরা বলি সাইক্লোট্রন। তার একটা ফ্রিকোয়েন্সি আছে, তাহলে দ্য frequency for motion along a closed orbit is omega c equal to EB by MEC। ME হলো mass of the electron, তাহলে omega c is defined by, MC is defined by, where MC এটাকে reduced mass of electron বলে, equal to h cut square by 2 pi del s by del energy। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমি ডিরাইভ করে দেখাইছিলাম। এখন তোমাদের যদি এটাতে মার্ক বেশি থাকে তাহলে এটা ডিরাইভ করে নিয়ে আসতে হবে, তারপর এখন in the semi-classical limit, one should obtain equidistant levels with a separation del E equal to h cut omega c। এর এক্সপ্রেশন কি? ইকুয়াল টু আসলে h cut omega c n plus gamma। তার মানে আমি এমন ভাবে ডেলিটা বের করব যে
তাদের সেপারেশন হবে এখানে যদি একটা n হয় গামার মান ইলেকট্রনের ক্ষেত্রে হাফ, তাহলে একটা n এর মানে 1 2 যদি হয় তাদের সেপারেশন কত হবে h কাট ওমেগা c, এইভাবে আমরা বের করতে হবে। সো hence del E equal to h cut omega c, this is equal to omega c এর মান বসাই দিই h cut eb mcc equal to h cut eb, এখন mc এর মান বসাই দিলাম তাহলে আসবে c h cut square by 2 pi del e, oh sorry, del s by del e, this is equal to twice pi eb divided by ch cut del s by del e, or del s by del e equal to twice pi eb by ch cut 1 over h cut omega c. ওকে, এখন আমি যেটা করতে পারি সেটা হলো এখন এটাকে আমি ইন্টিগ্রেট করতে পারি ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করলে আমি পাবো, আচ্ছা এটাকে আরেক লাইন সিম্পলিফাই করি, del s n by del e equal to 2s pi eb ch cut 1 over h cut omega c, এখন এটাকে আমি লিখবো del sn equal to twice pi eb ch cut 1 over h cut omega c, আর এখানে আমি নিয়ে আসলাম del e, এখন আমি ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে আমি পাবো sn equal to sn, এখানে k লিখতে পারি, sn k equal to twice pi eb ch cut 1 over h cut omega c equal to আমি জানি n plus gamma into h cut omega c, তার মানে আমি এখানে বসাবো n plus gamma h cut omega c, এটা কেটে যাবে, শুধু থাকবে n plus gamma twice pi eb by ch cut। এগেইন আমার যদি এই জিনিসটা পেয়ে যাই তাহলে আমি আগের মতো করেই ইয়াটা বের করতে পারবো, যে এদের যে ডিফারেন্স সেটা বের করতে পারবো এই টার্মটার মতো করে। এখন এখান থেকে আমি আবার এই জিনিসটা আবার বের করতে পারবো, del 1 over b equal to twice pi e ch cut s of k, এটা বের করতে পারবো। সো this is another way how we can find the De-Haasband-Alfvén effect, the main equation of the De-Haasband-Alfvén effect. So এটা তাহলে আমরা কি করলাম, আজকে একই জিনিস আসলে তিনটা ভাবে বের করা শিখলাম। পরীক্ষায় কিন্তু তোমাকে মেনশন করে দিতে পারে, তোমাদেরকে এমন প্রশ্ন করতে পারে যে আসলে মূল বিষয়গুলি লেখো, এভাবে তাদের মধ্যে কম্পেয়ার করো, এইভাবে লিখতে পারে, নানাভাবে প্রশ্নগুলি তোরা করতে পারে। সো আমরা এখানে থামবো, এবং ফার্মি এনার্জি তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, তা আমাদের এখন বাকি রয়ে গেল আরো হয়তো একটা বা দুইটা চ্যাপ্টার বাকি রয়ে গেছে, এটা আমরা আগামী সপ্তাহ থেকে আবার শুরু করব। সো আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি, আর তোমরা একটু ক্লাসে, আচ্ছা একটু তোমাদের ক্লাসে আমি একটা অ্যাটেন্ডেন্স দিই, দাঁড়াও অ্যাটেন্ডেন্স দেবো, এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব তোমাদের নামের, সবার কারো নাম কি আছে, মানে ঠিকমতো সবার নাম ঠিক দেওয়া আছে তো, তাহলে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম না, তাহলে আমি হ্যাঁ বাস হয়ে গেছে, আমি তোমাদের নামগুলি সব পেয়ে গেছি। ক্লাসে যদি না করো তাহলে আমি কিন্তু অ্যাটেন্ডেন্স ইয়াগুলি দিতে পারবো না। তো আমরা আরেকটা আগামী সপ্তাহে আরেকটা তোমাদেরকে সারা অ্যাটেন্ডেন্স আছে, আমি ক্লাসে আছে। হ্যাঁ সরি কি বলছো, বলছো তোমরা, বুঝতে পারিনি আমি।
স্যার ভুলে কারো মাইক মনে হয় অন হয়ে গেছে, একটা ও কথা শুনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখন যেটা হবে সেটা হলো সামনের সপ্তাহে আমরা আমরা কিন্তু আমাদের একটা ভাইবা নেওয়ার কথা ছিল, বুঝছো? ভাইবা নিব না, আমি গুগল ফর্মে তোমাদের একটা পরীক্ষা নিব, ঠিক আছে? এটা হলো এমসিকিউ পরীক্ষা, যেইগুলি আমি পড়াইছি সেগুলির ভিতর থেকে আমি প্রশ্ন করব কিছু, সেই প্রশ্নের উপর পরীক্ষা হবে, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু লিখতে হবে, আর কোনো কোনো ক্ষেত্রে এমসিকিউ থাকবে, ঠিক আছে? দুই ধরনের প্রশ্নই হবে। তো এখন তোমরা প্রিপেয়ার্ড হও, আমি আরেকটা অ্যাসাইনমেন্ট আগামী সপ্তাহে তোমাদেরকে দিয়ে দিই। তো আজকে ক্লাসটা এখানে শেষ, সবাই খোদা হাফেজ। আমি পরের সপ্তাহে ক্লাস একদিন আগে জানিয়ে দিব যে কোন দিন আমি ক্লাস। আচ্ছা ঠিক আছে।